স্বরে বলল, রাগ করলেন? আচ্ছা ধরে থাকুন আমায়, ছাড়তে বলবো না। রাগ করবেন না তবুও? আই এম সরি। ফারাজ উঠে বসলো। বিছানা থেকে নামার পূর্ব মুহূর্তে বলে উঠল, ফ্রেশ হয়ে এসে একটা টাটকা চুমু দিচ্ছি, দাঁড়াও। বেলা অসহায়ের মতো কপালে হাত রাখলো। ফারাজ কিছুক্ষণ স্থির চোখে বেলার দিকে তাকিয়ে থেকে আবারও বলল, শুধু চুমুতে হবে তো? আবার জড়িয়ে ধরার আবদার করবে না তো? আমি আবার নরম মনের মানুষ কিনা দেখা গেল তোমার আবদার ফেলতে পারলাম না। বিস্ময় যেন বেলার চোখে মুখে লেগে আছে। সকালে বেহিসাবি লজ্জায় কাটবে কে জানতো। সে ভ্রুযুগল শটান বিস্তৃত করে বলল, যাবেন আপনি? ফারাজ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যেতেই তো চাইছি, টানছো কেন? টানছি মানে? মনে মনে ঠিকই বলছো, থেকে যেতে। আমি সেটা অনুভব করতে পারছি। বেলা এবার লজ্জায় মাথা নিচু করে ফেলল। ফারাজ ঠোঁট টিপে হাসি আটকে বলল। ফারাজের কথা শেষ না হতেই বেলা উঠে ফারাজের মুখে হাত চেপে ধরল। চোখ ছোট ছোট করে অসহায় কণ্ঠে বলল, প্লিজ কিছু চাইবো না, এবার তো যান। আমাকে এই একদিনে লজ্জায় মেরে ফেলবেন না, আমি তাকাতে পারছি না। আপনার আম্মার মুখোমুখি হতে ভয় লাগছে আমার। যদি জবটা না হয় সেটা বড় কথা না, কথা হচ্ছে উনি যদি আমাকে কিছু বলেন। নীরার কথায় ভ্রু কুঁচকে তাকালো সাদমান। বলল, কি বলবে? আপনি আমার মুখোমুখি হতে আসলেই ভয় পাচ্ছেন। নীরা ওপর মাথা ঝাঁকালো, আমতা আমতা করে বলল, যদি জবটা না দেন উনি, আপনি কিন্তু তাহলে জোর করতে পারবেন না। আমি অন্য কোথাও ঠিক আমার ব্যবস্থা করে নেব। সেটা পরে দেখা যাবে, এখন চলুন তো। কতক্ষণ লাগবে? রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে মিনিট 10 লাগবে। গাড়িতে গেলেই হতো, কিন্তু মনে হলো হেঁটে গেলে ভালো লাগবে। আপনার অসুবিধা হচ্ছে না তো? নীরা দুপাশে মাথা ঝাঁকিয়ে বলল, অসুবিধা হবে কেন? আমার হেঁটে অভ্যাস আছে। বাবা অনেক বছর পঙ্গু হয়ে বাড়িতে ছিলেন, সব কিছুর সাথেই মানিয়ে চলতে হয়েছে। নিজেই এটা ওটা করে নিজের দায়িত্ব নিয়েছিলাম, তাই এখানে আসার পর ওদের টাকায় খেতে আমার রুচিতে বাজছে। সাদমান সপ্রশ্ন দৃষ্টিতে নীরাকে দেখল। বলল, আপনার বাবা পঙ্গু ছিলেন? কি হয়েছিল? একটা দীর্ঘশ্বাস ছাড়ল নীরা। সাদমানের দিকে তাকিয়ে বলল, ওসব আর মনে করতে চাই না, আমাকে জিজ্ঞেস করবেন না প্লিজ। ঠিক আছে, বাদ দিলাম। এখন বলুন, সোজা আম্মার কাছে যাবেন নাকি কিছু খাবেন? এখানে ভালো রেস্টুরেন্ট আছে। হুম, কিছু খাবো না। জবটা হয়ে গেলে আমি অন্য বাসায় উঠব। ভাইয়া ভাবি পার্সোনাল স্পেস পাবে তাহলে। আমার তাদের মাঝে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, বুঝছি। সকাল সকাল শপে উপস্থিত হলে আন্টি রাগ করবেন না? প্রত্যেক শপেরই তো সকাল সকাল কাস্টমার চায়। আমি যাচ্ছি জব চাইতে। এত নিচু করে দেখছেন কেন? আপনার এই নিজেকে ছোট করে দেখাটা মোটেও ভালো লাগছে না। দুঃখিত। সাদমান নীরার কথার পৃষ্ঠে আর কোনো কথা বলল না। হেঁটে চলল সোজা পথে। থানা থেকে এগিয়ে এসে হাতের বাম পাশ ধরে এগিয়ে যেতে হয় সাদমানের মায়ের শপে। রাস্তার দুই পাশেই মাথা চারা দিয়ে উঠেছে প্রয়োজনীয় সব কিছুর দোকান। পায়ের জুতো থেকে শুরু করে ড্রেস, ঘর সাজানোর প্রয়োজনীয় সব কিছু এবং সংসার সাজানোর জন্য সব কিছু পাওয়া যায়। নীরা হাঁটার সময় এপাশ ওপাশ সব কিছু দেখছিল। হঠাৎ সাদমানের হ্যাচকা টানে টাল সামলাতে না পেরে সাদমানের গায়ের উপর পড়ে গেল নীরা। সাঁ করে একটা বাইক বেরিয়ে গেল খুব কাছ দিয়ে। সাদমান তৎক্ষণাৎ নীরাকে সোজা করে দাঁড় করে তীক্ষ্ণ নজরে রাস্তার সামনের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, বাইকের সিট পশ্চাৎ দেশে থাকলেই উঠতে ইচ্ছে করে, তাই না? নাকি টয়লেট সেফে বসে যে তাড়াতাড়ি বাড়ি যেয়ে ছোট অফিসে দৌড়াতে হবে? জানো, এক একটা মাথায় আবার হেলমেটও নেই। সাথে বাইকটা থাকলে 15,000 জরিমানা ঠকে দিতাম, তখন মজা বুঝতো। পুলিশ বাড়ির মানুষের সাথে থাকুক আর প্রেমিকার সাথেই থাকুক, বেআইনি কিছু দেখলেই পুলিশি সত্তা জাগ্রত হয়ে যায়। এই যেমন কয়েক সেকেন্ডেই ধরেই নিল বাইকে থাকা ছেলেটির মাথায় হেলমেট নেই। নীরা সাদমানের চটে যাওয়া তিরিক্ষি মেজাজ দেখে শুকনো ঢোক গিলল। সে নিজেও আনমনে এপাশ ওপাশ দেখছিল। এত কাছ দিয়ে বাইক কখন এলো টের পায়নি সে। সাদমানের দিকে তাকিয়ে নরম গলায় বলে উঠল, আমরা এবার যাই, প্লিজ ছাড়ুন না। আমিও একটু অসাবধানে হাঁটছিলাম।
আপনাকে আমি ফেরার সময় এখানে দাঁড় করিয়ে রাখবো, তখন চারপাশ দেখবেন। হাঁটার সময় তামাম দুনিয়া দেখছিলেন যেন। আমি সরিয়ে না আনলে থানার পেছনের হাসপাতাল দেখতে হতো। নীরা অসহায় ভঙ্গিতে বলল, সরি, নতুন জায়গা তো, তাই একটু দেখছিলাম। আর হবে না, চলুন। সাদমান আর কিছু বলল না, হাঁটতে শুরু করলো আবার। নীরাও দেরি না করে সাদমানের পাশে পা ফেলা শুরু করলো। বেলা সারা দুপুর শাশুড়ির সাথে রান্না করেছে। ফাহমিদা বেগমের বয়স হয়ে যাচ্ছে, তার উপরে একা সংসারের দায়িত্ব দেওয়া মোটেও ভালো দেখায় না বলে মনে করে বেলা। আগে তো নিজেকেই একা একটা সংসারের দায়িত্ব পালন করতে হয়েছে। বয়সের চেয়ে সময় তাকে অনেক বেশি ম্যাচিওর করে তুলেছে। সংসারের এসব ছোটোখাটো কাজ তার কাছে কিছুই মনে হয় না। সংসারে সবার সাথে ভালো থাকতে অবশ্যই মিলেমিশে থাকা প্রয়োজন। এ বাড়িতে বেলার সঙ্গ দেওয়ার মতো আছে শুধু শাশুড়ি। দুজন মিলে কাজ শেষ করলে সারাদিন ফ্রি। ওয়াহাজ এবং মৌয়ের আসার কথা দুপুরেই, তাই বাসার সমস্ত কাজ এবং রান্নাবান্না শেষ করে গোসল দিতে রুমে এলো বেলা। গোসল শেষে কোন শাড়িটা পরবে সেটা ঠিক করতে পারছে না। ফারাজ রাতে বলেছে বিয়ের প্রথম 1 মাস অন্তত প্রতিদিন শাড়ি পরতেই হবে। ওয়ার্ডরোবে এত পরিমাণ শাড়ি দেখে সে কনফিউজড, কোনটা রেখে কোনটা পরবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত না নিতে পেরে ফারাজের থেকে শুনে শাড়ি পরবে বলে ঠিক করলো সে। ফোনে চার্জ না থাকায় ফোনটা চার্জে বসিয়েছিল রান্নার সময়, তারপর আর ফোনের কাছে আসা হয়নি। ফারাজ এই সময়টায় ফোন করতে পারে ভেবে জিহ্বায় কামড় দিল বেলা। দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিতেই যেন মাথায় বাজ পড়ল। 2 ঘন্টা আগে থেকে কল আসা শুরু করেছিল, একটা দুটো না, মোট 23টা মিস কল উঠে আছে। বেলা তাড়াতাড়ি করে কল ব্যাক করবে, তখনই দরজার দিকে চোখ যেতেই চোখ যেন বেরিয়ে আসার জোগাড়। ফারাজ অলরেডি বাসায় চলে এসেছে। শুকনো একটা ঢোক গিলে ফোনটা নিচে রাখলো। ফারাজকে দেখে জোরপূর্বক হাসির চেষ্টা করলো সে। ফারাজ বেলাকে পাত্তা না দিয়ে মায়ের সাথে কিছু কথা বলে রুমের দিকে এলো। বেলা তখনও পূর্বের ন্যায় দাঁড়িয়ে আছে। ফারাজ প্যান্টের সামনের পকেট থেকে ছোট্ট সাইজের 2 রঙের গোলাপ বের করে বিছানার ওপর রাখলো। মুখ মলিন তার। বেলার সাথে এখনও কোনো কথা বলেনি সে। ওয়ালেট ওয়াচ যথাস্থানে রেখে শার্টের বোতাম খুলতে খুলতে বেলার দিকে তাকালো। বেলা অসহায় চোখে ফারাজের দিকে তাকিয়ে আছে। ফারাজকে তাকাতেই দেখে বলে উঠল, ফোনটা সাইলেন্ট ছিল, আপনি কল দিয়েছিলেন, আমি একটুও বুঝতে পারিনি। রান্নাঘরে ছিলাম, আম সরি। এরপর থেকে আমি কখনো ফোন সাইলেন্ট রাখবো না। বেলার বুক কাঁপছে। একবার ফারাজের দিকে তাকাচ্ছে, আরেকবার নিচে নিজের পায়ের দিকে তাকাচ্ছে। বিয়ের দ্বিতীয় দিনই কি বকা শুনতে হবে তার। বিছানায় ফুলের দিকে চোখ যেতেই মনে হলো রাগ দেখালো আবার ফুল আনবে কেন। ফারাজ তখনও ঠায় দাঁড়িয়ে আছে। বেলার ভীষণ অস্বস্তি লাগছে। এগিয়ে গিয়ে বিছানা থেকে হলুদ আর গোলাপি রঙের ফুল দুটো নিয়ে ফারাজের দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন, আমাকে আই লাভ ইউ বলুন, দেখবেন ভালোবাসি বললে রাগ কমে যায়। তার বাচ্চামি দেখে নিজের রাগ আর ধরে রাখতে পারল না ফারাজ। ফিক করে হেসে ফেলল। বেলার মুখেও ফুটল অপ্রস্তুত হওয়ার হাসি। ফারাজ বেলার হাত ধরে নিজের দিকে টান দিল। ফারাজ বেলার হাত ধরে নিজের দিকে টেনে নিল। বেলা ফারাজের বুকে মুখ লুকিয়ে বলল, আপনাকে দেখে আমার ভয় লাগছিল জানেন। ফারাজ বেলার মাথায় একটা চুম্বন আঁকলো, হেসে বলল, বউরা বরকে ভয় পেলে সংসার সুখের হয়। যে সংসারের উল্টোটা ঘটে সেখানে সুখ থাকলেও মানসিক শান্তি দুর্লভ হয়ে যায়, ধরা দেয় না। আমি আর ফোন সাইলেন্ট করে রাখবো না, গোসল দিতে যাব। শাড়ি রেখে সিদ্ধান্ত নিতে পারছিলাম না কোনটা পরব। তুমি যেটা পরবে সেটাতেই তোমাকে সুন্দর লাগবে। তবুও ভাইয়ারা কখন আসবে? দুপুরে এখানে এসে খাবে। তাড়াতাড়ি তৈরি হয় নাও, চলে আসবে এখনই। দুজন আলাদা গোসলে গেলে দেরি হয়ে যাবে। চলো একসাথে যাই। বেলা এক ঝটকায় ফারাজকে সরিয়ে দিয়ে লজ্জা মাখা মুখে বলে উঠল, সরুন তো, সবসময় ফাজলামি। ফারাজ হাসতে হাসতে বলল, আরে ভালো কথা বললাম তো, খারাপ কি বলেছি? আপনি আগে ফরজ পালন করুন, তারপর সুন্নতের দিকে যাবেন।
আপনি গোসল শেষ করে এসে নামাজ পড়ে নিন। ফারাজ ব্যালকনি থেকে তোয়ালে নিয়ে বলল। ফারাজ ওয়াশরুমে ঢুকবে তখনই বেলা বলে উঠল, শুনুন, স্ত্রীকে নিয়ে নির্জনে হাঁটাও কিন্তু সুন্নাহ। ফারাজ কিছু না বলে মৃদু হেসে গোসলে ঢুকল। বিকেল 4টা। ব্যালকনিতে গল্পের আসর বসেছে। ওয়াহাজ, মৌ, বেলা, নীরা, ফাহমিদা বেগম বসে চায়ের আড্ডায় মেতে উঠেছে সবাই। মহিব সাহেব দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়েছেন। কিছু মানুষের দুপুরে খাবার পেটে পড়তেই চোখে ঘুম চলে আসে। মহিব সাহেব ঠিক সেরকম মানুষ। খাওয়ার পর শোবার ব্যবস্থা করে দিলেই পরিবেশ শান্ত। ফারাজ দুপুরে সবার সাথে দুপুরের খাবার শেষ করে সাথে সাথে বেরিয়ে গিয়েছে। সবার সাথে শুধু সাক্ষাৎ এবং ভালো মন্দের খোঁজ নেওয়া সম্ভব হয়েছে তার পক্ষে। বিয়ের পরদিনও হসপিটালে দৌড়দৌড়ি করতে হচ্ছে তার। সেখানে ডাক্তারের কমতি থাকায় বেলাকে সময় দিতে পারছে না সে। রোগী দেখতেই নাস্তানাবুদ অবস্থা। তার উপর দুপুর 2:30 থেকে 8:30 পর্যন্ত চেম্বারে বসতে হয় তাকে। তারপর হসপিটালে আরেকবার ঘুরে বাসায় ফিরতে হয়। যেদিন কোনো অসুবিধা থাকে না সেদিন 9টার মধ্যেই বাড়ি ফিরে যায়। কিন্তু রোগীর চাপ থাকলে 10:30, 11টা বাজা কোনো ব্যাপারই না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হসপিটালে গিয়ে শুধু একটাবার কল করে বেলাকে পৌঁছে যাওয়ার কথা জানিয়েছিল। তারপর 2-1টা টেক্সট। হুট করেই অচেনা সেই নাম্বার থেকে কল চলে আসায় বুক কেঁপে উঠল বেলার। মুখের রং বিবর্ণ হয়ে গেল তার। ঘন ঘন চোখের পাতা ফেলতে থাকলো। এদিক ওদিক তাকিয়ে চকিতে কলটা কাটল সে। সবার চোখ এড়িয়ে গেল ব্যাপারটা। সবার আড্ডা চলছে। এমন সময় ওয়াহাজ ফাহমিদা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, গ্রামের ওই বাড়িটাই সবাই মিলে একদিন গেলে হয় না? ছোটোখাটো আয়োজন করে সবাই 2 দিন থেকে এলে কেমন হয় বলুন তো? অনেক দিন কোথাও যাওয়া হয় না। ওয়াজিহা আর ফারাজের বিয়ে উপলক্ষে এবার যাওয়া যেতেই পারে। ফাহমিদা বেগম মুখে হাসি লেপটে বললেন, হ্যাঁ, যেতেই পারো। বাবুকে বলো ছুটি নিতে, 4 জন গিয়ে ঘুরে এসো। ওয়াহাজ তৎক্ষণাৎ বলে উঠল। 4 জন কেন, সবাই যাব। আমি ফারাজের সাথে কথা বলবো। নীরা পাশ থেকে নীরবতা ভেঙে বলল, আমি তো নতুন জব নিলাম সাদমান সাহেবের মায়ের ওখানে। এখনই ছুটি কিভাবে নেব? আপনারা বরং গিয়ে ঘুরে আসুন। মৌ বলে উঠল, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার ভাইয়া সব ব্যবস্থা করে নিবে। ভাবি, কিছু বলছো না যে? শেষ প্রশ্নটা মৌ বেলার উদ্দেশ্যে ছুড়ে দিল। বড় ভাবির মুখে ভাবি ডাক শুনতে কেমন উইয়ার্ড লাগছে তার কাছে। বেলা মৌয়ের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, ধুর ভাবি, মজা করো না তো। মজা কোথায় করলাম? এই যে ভাবি বলছো। ভাবি হও, ভাবি বলবো না? তুমি আমার বড় ভাবি, তুমি নাম ধরেই ডাকবা। হুম, সেটা হবে না। ওই বাড়িতে আমি ভাবি আর এ বাড়িতে তুমি। বেলা মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে কপালে হাত রাখল। বেলার অবস্থা দেখে খিলখিলিয়ে হেসে উঠল সবাই। রাত 9টা। শাশুড়ির রুম থেকে মাত্রই সে নিজেদের রুমে এলো। ফারাজ কল দিয়েছে বলেই তাড়াতাড়ি চলে এলো সে। 7:30টার দিকে মৌ, ওয়াহাজ, নীরা সবাই বাড়ি ফিরেছে। বেলারও আজ ওদের সাথেই বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু ফাহমিদা বেগম বললেন ফারাজ বেলাকে নিয়ে কোনো এক সময় ঘুরে আসবে। ব্যাস, ওয়াহাজ আর জোর করেনি। সে চায় বোন যেখানেই থাকুক ভালো থাকুক। বেলা ফোনটা নিয়ে ব্যালকনির চেয়ারে গিয়ে বসল। দ্বিতীয়বার কল আসায় চট করে রিসিভ করে ফেলল সে। সালাম দিতে চুপ করে রইল বেলা। ফারাজ সালামের জবাব দিয়ে বলল, কি করছো? বেলা বাহিরের দিকে দৃষ্টি ফেলে বলল, এই তো কিছু করি না, আমার রুমে থেকে মাত্র রুমে এলাম। আপনি কি করছেন? ফারাজ সোজা সাপটা জবাব দিল, বউকে মিস করছি। আর কিছু করছেন না? বুকটা টনটন করছে। কত ঘন্টা হয়ে গেল তোমাকে জড়িয়ে ধরি না। দুপুরে আসার সময় সবাই থাকায় তোমাকে তো কাছেই পেলাম না। আসবেন কখন? তুমি যদি বলো তাহলে এখনই। সত্যি করে বলুন। 10 মিনিট পর রেজিস্টার খাতায় সিগনেচার করে বেরিয়ে আসবো। ঠিক আছে, আসুন। শাড়ি পরে আছো? আপনি তো বলেছিলেন শাড়ি পরেই থাকতে হবে। কষ্ট হচ্ছে? আমার অভ্যেস আছে। আপনি জলদি চলে আসুন। বউ, আমাকে মিস করছো? বেলা একটু ভেবে বলল, অনেক। রাখো, আসছি। আল্লাহ হাফেজ। বেলা ফোন রাখতেই বাহির থেকে এক টুকরো পাথর এসে ঠক করে বেলার কপালে আঘাত করে। মুখ থেকে